দর্শক আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তসলিমা তিথি। চট্টগ্রামের সীতাকুণ্ডের সন্ত্রাসীদের অভয়ারণ্য জঙ্গল সলিমপুরের র্যাবের অভিযানের সময় দুর্বৃত্তরা প্রথমে নায়েব সুবেদার আব্দুল মোতালেবের সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে তার পায়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়তেই চারদিক থেকে ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এরপর লাঠি, রড, কাঠ যা পেয়েছে তাই দিয়ে তাকে পিটিয়ে ঘটনাস্থলে হত্যা করে। সোমবার সন্ধ্যায় আসামি ধরতে গিয়ে মোতালেব এ হামলার শিকার হন। সেই সঙ্গে আক্রান্ত হন র্যাবের আরও 2 সদস্য ও এক সোর্স। তাদের উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। র্যাবের 2 সদস্য হলেন কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম। র্যাব 7-এর এক কর্মকর্তা জানান, জঙ্গল সলিমপুরে একটি মামলার সশস্ত্র আসামি লুকিয়ে আছেন। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের 16 সদস্যের একটি দল বিকেলে অভিযানে যায়। এ সময় একটি রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে আসামি লুকিয়ে ছিলেন বলে ধারণা করে সেখানে 4 জন ঢুকলে অতর্কিতে তাদের উপর হামলা হয়। গত বছর দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা আরও বেড়েছে। এর আগেও প্রশাসন, র্যাব ও পুলিশ কর্মকর্তাদের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার শুরুর দিন 22 জানুয়ারি থেকেই রাজধানীতে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশের তৎপরতা তদারক করবেন। ডিএমপি সূত্র জানায়, গত 12 জানুয়ারি সংস্থার সদর দপ্তরে জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত পর্যালোচনা সভা হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর নেতৃত্বে 2 ঘণ্টাব্যাপী এই সভা চলে। এতে ডিএমপি সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অপরাধ বিভাগের উপপুলিশ কমিশনার এবং সদর দপ্তরের তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ভোট কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে থাকার বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় মোট 2131টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে 25,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে 1828টি আর সাধারণ কেন্দ্র রয়েছে 303টি। পুলিশের বাইরে ভোট কেন্দ্রের নিরাপত্তায় 10 জন আনসার সদস্য, সহকারী সেকশন কমান্ডার পদের 1 জন আনসার সদস্য অস্ত্রসহ থাকবেন। এছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় 1 জন অস্ত্রসহ আনসার সদস্য থাকবেন। নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ওয়াজ ও তাফসির মাহফিলে অংশ নেওয়া স্থগিত ঘোষণা করেছেন কুষ্টিয়া 3 আসনে জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। এই ইসলামিক বক্তা লেখেন, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ ও তাফসির মাহফিলের সব সূচি আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসির মাহফিলের সূচি নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আমির হামজার পুরনো একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম নিয়ে বিকৃত মন্তব্য করতে শোনা যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়েছে। এছাড়া কুষ্টিয়া ও খুলনায় মানহানির মামলা করা হয়েছে, যদিও তিনি ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এদিকে আমির হামজা দাবি তুলেছেন যে তাকে বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সোমবার বাদ আসর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। ইতিহাসের বহু সঞ্চয় আজও টিকে আছে প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে। ফলে যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। ইতিহাসের পাতায় জোড়া মঠ নামে পরিচিত হলেও এটি মূলত জোড়া মন্দির। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রাচীন স্থাপত্যের নির্মাণ শৈলী এবং দৃষ্টিনন্দন কারুকাজ যে কারো নজর কাড়ে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে মঠ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসে সাধারণ দর্শনার্থী সহ নানা বয়সী পর্যটকরা। মুন্সিগঞ্জ টঙ্গিপাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়া মঠ।
মঠের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বণিক 1843 সালে বড় মন্দিরটি এবং 1886 সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন। বড়টি কালী মন্দির ও ছোটটি শিব মন্দির। একসময় এই মঠ ঘিরে পূজা অর্চনার এলাকা মুখরিত থাকলেও এখন তা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন। তবে প্রাচীন স্থাপনাটি ঘিরে দর্শনার্থীদের কিছু অভিযোগ রয়েছে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী মঠের কথা আমি শুনেছি, স্বচক্ষে দেখার জন্য এখানে সপরিবারে এসেছি। এশিয়া মহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলবো আমি একে, কিন্তু এখানে আসার পর আমি এটাকে যেভাবে অরক্ষিত অবস্থায় কোনো ধরনের ব্যবস্থাপনা ছাড়া যেভাবে রাখা হয়েছে সেটা দেখে মন খারাপই লেগেছে বলা যেতে পারে। প্রায় 264 ফুট উঁচু অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত। চুনসুরগিতে নির্মিত মঠটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 21 ফুট। ভেতর ও বাইরের গম্বুজের শীর্ষে রয়েছে ত্রিশূল, সঙ্গে উপাসনালয় ও বারান্দা। স্থানীয়দের অভিযোগ, একসময় থাকা কোষ্ঠী পাথরের মূল্যবান কলস ও মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে। তবুও মঠটি দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। হিন্দু সংস্কৃতির লোকেরা তারা অনেক আনন্দ উৎসব করতো, কিন্তু এখন আপাতত সম্পূর্ণ বিলুপ্তির পথে। এখানে কোনো উৎসব উদ্দীপনা হচ্ছে না। আমরা চাই সকল ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সকল ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করব। প্রাচীন ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষায় সোনারং জোড়া মঠ সহ জেলার অন্যান্য প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আমাদের সোনারং জোড়া মঠ এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির, জোড়া মঠ। এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের প্রায় 8-10টি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময়ে সংস্কার হয়নি, সেটিকে সংস্কার করে আরো বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরো সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে, সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে বইমেলার শেষ দিনে ব্যাপক লুটপাটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গত রোববার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বিশ্ব বইমেলায়। জানা যায়, নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে গত 10 জানুয়ারি শুরু হয় এই বইমেলা। রোববার ছিল মেলার শেষ দিন, কিন্তু এদিন বইয়ের স্টলগুলোতে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও বই লুটপাটের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ একযোগে বইয়ের স্টলের দিকে ছুটে গিয়ে জোর করে বই টেনে নিচ্ছে। অনেক মানুষকে স্টলের সামনে লাফিয়ে পড়তে, বই আঁকড়ে ধরতে এবং বিশৃঙ্খল আচরণ করতে দেখা যায়। এতে সাধারণ দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নয়াদিল্লি বিশ্ব বইমেলার আয়োজন করেছিল ন্যাশনাল বুক ট্রাস্ট, যা ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। 9 দিনব্যাপী এই আয়োজনে 35টিরও বেশি দেশের 1000-এর বেশি প্রকাশক অংশ নেন। তবে ব্যাপক জনসমাগমের পাশাপাশি শেষ দিনের এই বিশৃঙ্খলা ভারতের রাজনীতিতে বড় সাংস্কৃতিক আয়োজনে জনসমাগম, ব্যবস্থাপনা ও জন আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। রোববার সংবাদ বের হয়, আগামী 21 জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে সোমবার 36 সেকেন্ডের সংবাদ সম্মেলনে এটি অস্বীকার করে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, আইসিসি বিসিবিকে কোনো ডেডলাইন দেয়নি। সোমবার দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হন আমজাদ। সেখানে তিনি বলেন, গত শনিবার আইসিসির একজন প্রতিনিধি আসেন। তার সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে তথ্য আমরা বলেছি, ওই ভেন্যুতে খেলতে অপারগ এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করা হয়েছে। আইসিসি প্রতিনিধির সঙ্গে বিসিবির বিস্তারিত আলোচনা হয় জানিয়ে আমজাদ বলেন, ওনারা তখন আমাদের বলেন যে ঠিক আছে,
এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে ওনারা কোনো নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধু বলেছেন যে আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন। আমজাদ নিজের বক্তব্য দেওয়ার পর সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি গ্রহণ করেননি। নিজের বক্তব্য শেষ করেই চলে যান বিসিবির এই পরিচালক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।